দুঃখ লেগে গেছে আমরা বাইরে যাই না আশেপাশে প্যারিমিটার আছে আমরা দেখতে পাচ্ছি না কি হচ্ছে। দাঁড়াই দাঁড়াই দুঃখ লেগে গেছে আমারও সেম আমারও আর বিট কাঁপতেছে হার্টবিট মানেই তো কাঁপা কফ হয়ে গেছে হাত পেয়ে গেছে পুরা। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাইনিজ নন্দন থ্যাংক ইউ আপনাদের দেখেছি and your brain is too sharp আমাদেরকে বলা হয়েছে you remember everything না না আই ডোন্ট রিমেম্বার এভরিথিং এটা কারেক্ট না আপনি করেছেন ঠিক না ইয়েস স্যার ওয়ার্ল্ড ব্যাংক ইয়েস থ্যাংক ইউ বসেন সবাই thank you আপনারা বসেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আরও রয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। আপনারা সবাই জানেন যে এই যে ন্যাশনাল রিল মেকিং যে কম্পিটিশন আমরা ডিসেম্বরের 17 তারিখ থেকে এটা আমরা শুরু করেছিলাম এবং ডিসেম্বরের পুরো মাসই আপনারা পুরো দেশ থেকে অসংখ্য মানুষ এখানে রিলস জমা দিয়েছিলেন এবং এই রিলসের একটা বড় বিষয় ছিল যে বিএনপি এবং বিএনপির কাছে প্রত্যাশা কি, নতুন বাংলাদেশ কেমন আপনারা তরুণরা চান এবং বিশেষ করে বিএনপির যে কোর পলিসিগুলো রয়েছে সেই পলিসি সম্পর্কে তরুণদের ভাবনা কি। আমাদের প্রায় 2200 রিলস জমা পড়েছিল, সেখান থেকে আপনারা যারা লাকি উইনার আপনারা চমৎকার 10টি যে রিলস বানিয়েছেন আপনাদের 10 জনকে আমরা সিলেক্ট করেছি একটি জুরি বোর্ডের মাধ্যমে এবং এই সিলেকশনের পরে আপনাদেরকে জানানো হয়েছে যে আপনাদের যে রিওয়ার্ড আমাদের এই কম্পিটিশনের সেটি হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য বিএনপি চেয়ারপারসন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আপনারা একান্ত আলাপচারিতার সুযোগ পান। যে কারণে আমি আর আপনাদের সময় নিব না, কারণ এই সময়টুকু পুরোটাই আপনাদের। দয়া করে আপনারা এখন সেশনটা শুরু করতে পারেন। প্রথমেই আপনারা প্রত্যেকে নিজেদের নাম, অ্যাফিলিয়েশন, কোথা থেকে এসেছেন এবং আপনার রিলস সম্পর্কে যদি কোনো কথা থাকে সেটা দিয়ে শুরু করবেন এবং পরবর্তীতে এই আলোচনাটা আপনারাই চালিয়ে নিয়ে যাবেন। আপনাদের অনেক ধন্যবাদ। শুরু করি। আমার নাম ফাতিমা, আমি একজন স্টুডেন্ট। আমার ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগে গেছে। আমার রিলেট ছিল এডুকেশন নিয়ে, কারণ আমার জন্ম এখানে, but I was raised in US in New York, and so সেখানে আমার এডুকেশন শিক্ষণ যে এডুকেশন যেহেতু বাংলাদেশ একটা কারণে there was obviously a start difference, and so আমি এগুলো নিয়ে কথা বলতে চেয়েছি। নাইনও জানা আপু আপনি এডুকেশন করেন, আমার বাবাও আপনি যদি আমার আরেকটা কোন বিষয় নিয়ে বোঝায় অনেক বেশ 1.5-2 মাস আগে একটা রিলস করেছেন। আমার নাম শফিকুর রহমান, আমি ফ্রম রাজবাড়ি। এখানে ঢাকাতে থাকি ভাই একবার পড়াশোনা, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, মাস্টার্স। ফ্যামিলি চার্জ নিয়ে আমি কাজ করেছি বিকজ অফ আমি ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি। তো আমার ফ্যামিলিটা মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, তো আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমাকে টেক কেয়ার করা বা এই ব্যাপারটা খুব একটা টাফ ছিল না। বাট ছোটোবেলা থেকে যেটা আমি দেখে আসছি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি বলেছেন যে প্রতি ফ্যামিলিতে 2000 থেকে 2500 টাকা করে পার মাস দেওয়া হবে। তো এই টপিকটা আমার মনে এমনভাবে গেঁথে গেছে, আই থিঙ্ক লাইক আমার এই ব্যাপারটা নিয়ে কাজ করা উচিত। তো এই জন্যই আমার ফ্যামিলি কার্ড নিয়ে কাজ করা করছি আমি, কারণ হচ্ছে যে আমি গ্রামে দেখেছি যে এই পুরো ফ্যামিলিগুলো আসলে কীভাবে
ওদের মান্থলি যে বাজার, প্রত্যেক উইকে বাজার হয়, আপনি হয়তো জেনে থাকবেন যে গ্রামে প্রত্যেকটা যে বাজার হয় এখানে সপ্তাহে সপ্তাহে বাজার বসে, বড় বাজার যেটাকে বলে হাট বলে। হাট বলে। গ্রামের মানুষরা উইকলি ওখানে বাজার করতে যায় বা হাটে সদাই করতে যায় যেটাকে বলে। তো অনেক ফ্যামিলিতে আসলে ওই ক্যাপাবিলিটি অনেকেরই নাই, এখনও নাই। তো পার মাসে 2000 থেকে 2500 টাকা, দ্যাট উইল বি আ গ্রেট থিং ফর দ্যাম। এটা নিয়ে আমরা পরিচয় পর্বটা হয়ে যাক, ফ্যামিলি কার্ডটা নিয়ে আমি আরও আলাপ করবো, যেটা হয়তো আপনার জানা আছে অথবা নেই, তাহলে আপনার জন্য ভালো হবে। চলো। আমার নাম রাজু, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা নাগের মোড়, আর আমি শিক্ষা দিয়ে আর আমার বাবা হচ্ছে শিক্ষা এবং একটা ভূমিকা করি, একটা শিক্ষার জন্য অনেক কিছু করি, এই কারণে আমি আমি এটা দেখার সময় ভাবছিলাম যে ওয়েদারের ব্যাপারটা বলছে না কেন, পরে দেখলাম লাস্টের দিকে বলেছে। আমার নাম রাস্তাজুল আহমেদ বাদী, আমি রাজশাহী থেকে আমার রাজশাহী ভিতরে আমি পরিবেশ কারণ রাজশাহীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সহজ হয় এবং রাজশাহী পরিবেশটা খুব সুন্দর। আমি বিশেষ করে যে গোটা বাংলাদেশের পরিবেশটা যদি সুন্দর থাকে, সুন্দর পরিবেশে মনটা সুন্দর থাকবে এবং আমাদের বাংলাদেশ সুন্দর। আমার ভাবনা বাংলা আমার বাসা আচ্ছা, বগুড়া পলিটেকনিক স্কুলে। আমার রিলসের বিষয়টা ছিল মানে মৌলিক অধিকার। অ্যাকচুয়ালি আমি দেখলাম যে বাংলাদেশে মৌলিক অধিকারটাই পূরণ হচ্ছে না মানুষের, তো এগিয়ে কীভাবে যাবে। তো আমার বিষয়টা সম্পূর্ণ মৌলিক অধিকার, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান সব কিছুই আমি একটা ভিডিওতে উপস্থাপন করছি। অ্যান্ড আমি যেহেতু টেক রিলেটেড পারসন, আমার ভবিষ্যতে চিন্তাভাবনা থাকবে যে টেক দিকে যেন বাংলাদেশে আরও এগিয়ে থাকে, আরও ইন্টেলিজেন্স হয়, আইটি সেক্টরে যেন বাংলাদেশ আরও উন্নত হয়। যেমন বিভিন্ন কম্পোনেন্ট বা অনেক কিছু অভাব, যেটা আমি ফিল করছি আর কি, যার অভাবে অনেক স্কিল পারসন বিভিন্ন স্কিল জায়গায় কোম্পানির অভাব মানে কি, যদি আপনার মতন কাউকে আরও যারা এরকম ইয়াং কাজ আছে তাদেরকে যদি একটা কোর্স বা ট্রেনিং এরকম করা যায়, এরকম কিছু বলতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি যারা স্কিল পারসন, আমি শুধু তাদের কথা বলতেছি। মানে বাংলাদেশে বিভিন্ন সেক্টর আছে যে সেক্টর আছে কিন্তু সেখানে প্রপার স্কিল পারসন নেই। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে যদি ট্রেনিং এর সুবিধা পায়, কোর্সের সুবিধা পায়, তাহলে তো স্কিল কোর্স হচ্ছে স্যার, যেমন এনএসডিএতে বিভিন্ন কোর্স হয়, গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং, অনেক কোর্স হয়। যেগুলোকে ইজি করা হবে। হ্যাঁ, এটা আরও একটু মানে দীর্ঘ পরিসরে যেন হয়, আর সেখানে যাচাই বাছাই মেন্টরটা যেন অত্যন্ত ভালো হয়। আমার জানা মতে যে যেসব মেন্টররা আছে তারা হয়তো এখন বর্তমান যুগে যে বাইরের দেশে মার্কেট প্লেসের যে অবস্থা, সেই তার সাথে আপনি খাপ খেয়ে নিতে পারতেছেন। যার ফলে আমার চিন্তা ভাবনা যে আরও একটু উপরে সেই দিকে যেন মানে আপনার সাথে কন্টেন্ট মেক যারা করে তাদের কথা বলছেন? কন্টেন্ট মেক, ফ্রিল্যান্সার, বেশিরভাগ আর কি ফ্রিল্যান্সারদের জন্য, যেমন আমাদের পেমেন্ট মেথড আছে, পেপাল যেটা, সেটাও বাংলাদেশে নেই। এরকম পেমেন্ট মেথড বা ফ্রিল্যান্সারদের জন্য আরেকটু যেন সুবিধা হয়, বিভিন্ন ক্ষেত্রে যেন তাদের না পোহাতে হয়, আমি মূলত সেটাই চাচ্ছি আমার দিক থেকে। স্যার আসসালামু আলাইকুম, আমি ঢাকা মালিবাগ থেকে এসেছি। আমার নাম সাজিদুর রহমান ইমাম সাবি। 2009 সাল থেকে ফিল্ম মেকিংয়ের সাথে আছি। আর নাটক বিজ্ঞাপন করা হয় খুব বেশি। তো আমি বানাইছি হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে। তো আমার বাসাটা যেহেতু মালিবাগে অনেক ক্রাউড এরিয়া, তো অনেক মধ্যবিত্ত ফ্যামিলির এখানে হচ্ছে বসবাস। তো আমার কাছে এই ফ্যামিলি কার্ডে যখন আপনার আইডিয়াটা আমি দেখলাম, দেখো আমার কাছে মনে হলো যে ফ্যামিলি কার্ড নিয়ে আমার কাজ করা উচিত। ওই জায়গা থেকে আমার আসলে কাজ করা। আমার নাম জারিন নাজরিন, আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছি। আমি অরিজিনালি ফ্রম জামালপুর, রিজাইডিং ইন ঢাকা। আর আমি কাজ করেছি হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে, বিকজ আই বিলিভ যে মেড ইন বাংলাদেশ যদি আমি ওয়ার্ল্ডে এস্টাবলিশ করতে যাই, আমাকে সেখানে লোকাল ভাষা শেখার কোনো অল্টারনেটিভ নেই। আর পার্সোনালি আমি মান্দারিন চাইনিজ শিখছি, বিকজ ইটস টু হার্ড, সো আই থট যে এখানে কম্পিটিশন লেস হবে, অ্যান্ড দে আর গোনা বি দেয়ার নেক্সট সুপার পাওয়ার হোপফুলি, সো আই চুজ মান্দারিন।
এটা হ্যাঁ, ম্যান্ডারিন ভাষাটা ইম্পর্টেন্ট। আস্তে আস্তে যেহেতু একটা ওয়ার্ল্ডের হিউজ চান্স অফ বিজনেস ওর কাছে আছে। বাংলাদেশেও অনেক বিজনেস আছে এবং তারপর- ডিপ্লোমেসি 50 ইয়ার্স প্লাস। মানে ওরা যেভাবে আগাচ্ছে আমাদের কাছে আমার কাছে মনে হয় যে এখন যেভাবে বা লাস্ট 20-30 ইয়ার্স ধরে যেভাবে মিডল ইস্টে মানুষ যাচ্ছে কদিন পর ওদেরও লাগবে, ওদেরও অন্য দেশ থেকে মানুষ নিতে হবে বিভিন্ন কাজের জন্য, সেজন্য ম্যান্ডারিন ভাষাটা খুব দরকার। আসসালামু আলাইকুম, আমি শেখ রিফাত মাহমুদ। আমি দ্য কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইলেকটেড ভাইস প্রেসিডেন্ট। আমার বাসা নাটোরে। আমার টপিকটা ছিল আপনার এডুকেশন নিয়ে, কারণ আমি যেহেতু এই সেক্টরে কাজ করতেছি, তো আমার দেখা হয়েছে যে আমাদের জিডিপির যে বরাদ্দ এটা কিন্তু অত্যন্ত নগণ্য। আমাদের যে ইউনেস্কো রিকমেন্ডেশন এটা আপনার 4 থেকে 5% হওয়া উচিত, বাট আমাদের বাংলাদেশে এখন আছে আপনার অনেক কম, মানে যেটা মানে একদমই কম, 1.70%। আপনি যেটা আপনি 2% মতন জি, মানে আপনি যেটা মানে 8 দফা এবং 31 দফাতে আপনি যেটা উল্লেখ করেছেন যে আপনার জিডিপি মানে 5% বরাদ্দ হবে, তো গ্র্যাজুয়ালি জি জি একদম জি, আমি যেটা মনে করি যে এটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এডুকেশনের রেট এবং মানে আপনার কোয়ালিটি এডুকেশনটা আরও ইমপ্রুভ করা সম্ভব হবে এবং আমাদের যারা শিক্ষকরা রয়েছেন এদেরও সম্মান বৃদ্ধি করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি রামি চন্দ্রন বলছি, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করি। আমার গ্রামের বাসায় আছি। আর আমি ইউজ করেছি আমরা ভাবনায় বাংলাদেশ কেমন হবে এটা নিয়ে। যেমন আমি এই কন্টেন্টের মধ্যে ইনক্লুডেড করেছি যে নারীরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারে, তারপরে হলো আমরা যেন ভালো একটা মানে হলো দেশ পাই, এটা নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করি। আসলে আমি খুব নার্ভাস। আমরা সবাই নার্ভাস, আমিও নার্ভাস। দেখেন না কতগুলো ক্যামেরা আর এখানে কতগুলো মাইক্রোফোন, আমি নিজেও খুব নার্ভাস। না, আমাদের ভিতর ডুক করতেছে। আমার করছে এতগুলো ক্যামেরা আর এতগুলো মাইক্রোফোন দেখে। স্যার ঘুমও আসে না, দেখা স্যার, আমারও। করবো তার জন্য ঘুম আসে না। আমি ঘুমাতে পাইনি কাশির জন্য। হঠাৎ করে কি জানি হয়েছে, আসার পরে বোধহয় ঠান্ডা গরম কিছুটার কারণে আমারও কাশি হয়েছে। কালকে রাতে আমি সব ঠিক করে ঘুমাতে পারি। স্যার আপনি তো কন্টিনিউয়াসলি জনসংযোগ করে যাচ্ছেন, ইভেন রাত 12টা একদম 2টা 16 3টা। ঘন্টা এট এ টাইম। হয়তো স্যার এটা কেমন লাগছে যে 17 বছর আগে আপনি আপনার মার সাথে বসে, নাও ইউ আর দ্য মাদার, সো হাউ ডাজ ইট ফিল? মাস্ক মিস করছি, ঠিক স্বাভাবিক। সব জায়গায় না গেলে অনেক সময় অনেক জায়গায় গিয়েছি, হাসপাতালে কিছু জায়গায় গিয়েছি। খুব টায়ার্ডিং, কিন্তু যখন দেখি রাত্রি 12টা 1টা 2টা 3টা 4টা 5টার সময়ও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে, তখন ওই ক্লান্তি সব দূর হয়ে যায়। মানে তখন যেই অনুভূতিটা হয় এটা ঠিক বোধ হয় ভাষায় প্রকাশ করা যায় না। কাজেই ওই 16 ঘন্টার ক্লান্তিটা তখন আর থাকে না, তখন আর চলেন আমরা কন্টেন্টগুলো নিয়ে আলাপ করি যেগুলো আপনারা বানিয়েছেন, অথবা এর বাইরে যদি কোনো জিনিস থাকে। আপনাদের মনে কি প্রশ্ন আছে বলেন, যে যেটা বানিয়েছেন জি সেটা। স্যার, আমার একটা ইয়ে আছে। তো আমরা অনেক দেশে আমরা দেখেছি যে আপনার ইউথ অ্যাডভাইজারি কাউন্সিল থাকে, মানে প্রাইম মিনিস্টারের। আপনার যেমন ইউকেতে আছে, ইন্ডিয়াতে আছে, মানে আপনার পাকিস্তানে আছে, অস্ট্রেলিয়াতে আছে, অনেক দেশে আছে। তো এই ধরনের কোনো চিন্তা আপনার আছে কিনা যে আপনি মানে যদি আসেন সেক্ষেত্রে আপনার ইউথ অ্যাডভাইজারি কাউন্সিল বা এই টাইপ কোনো কিছু উদ্যোগ না হবে কিনা? আপনার পরামর্শটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা আজকে যারা এটা আমরা 10 জন মিলে 12 জন মিলে এখানে আলাপ করছি, এটাই তো একটা কাউন্সিলের মতো। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা একটা অ্যাপও ছেড়েছি যেখানে আমরা একটা মতামত চাইছি সবার বিভিন্ন বিষয়। প্রত্যেকের মতামত দিবে যারা যারা অভিযোগ করবে। সবচেয়ে আমরা বাস্তবতা মিলতে করতে পারবো নট দ্যাট, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে অবশ্যই ধীরে ধীরে আমরা চেষ্টা করবো। যেগুলো এখন পারবো না সেগুলো আমরা পরে ধীরে ধীরে চেষ্টা করবো। তো এখন যেহেতু অনলাইনে চলে এসছে পুরো পৃথিবীটা, আপনার যে একদম ফর্মাল কোনো কমিটি হতে হবে, বডি থাকতে হবে, নট দ্যাট। আপনি ওপেন একটা ইনভিটেশনের মাধ্যমে কি জিনিসটা নাশ করে দিচ্ছি, আমরা জিনিসটাকে এরকম রাখি। আমার কাছে যারা তাদের ক্ষেত্রেও খুব ব্যাড আছে। তো আপনারা নিজেও জানেন যে বাইরে থেকে আসার পর এত বছর পরে আপনার কত বছর? I was outside 9 years. আপনি তো আরো 17 বছর মতো, কিন্তু এখনো অত সুযোগ হয় না দেশ দেখার। আমার অনেক ইচ্ছা,
প্রত্যেকটা জেলায় গিয়ে বিভিন্ন হিস্টোরিক কালচারাল বিভিন্ন জেলার খাবার মিষ্টি ট্রাই করার খুব ইচ্ছা। ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো সেটা, কিন্তু বিশেষে একটাই ছোটবেলা আপনারা লেগেছে মানে আপন আপন লাগে, আপন লোকজন, কারণ ওইখানে তো এনওয়ে আমি তো এক ধরনের মাইনরিটি, তাই না? আলাদা রকম পরিবেশ কালচার সব কিছু ওখানে কেমন আপন আপন লাগে। তো ওইটা দেখতে কেমন কিছু এখন লাগে, কিন্তু আশা করতে পারি যে তার যেরকম 2004 সালের দিকে যেটা বাংলাদেশ সময় বলবো, সময় বা এনভায়রনমেন্ট বলবো। এটার ছোঁয়া শুধু যে নিম্নবিত্ত বা মধ্যবিত্তদেরকে ছোঁয় তা না, এটা কম বেশি সব শ্রেণীতে ছোঁয়, কত বেশি কত কম। এটা দেখুন, এখানে বোধহয় কয়েকটি ফ্যাক্টর আছে। জিনিসটাকে যে ফ্যামিলি কার্ড ক্রিয়েট করেছেন, জি স্যার, আমি দুজন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডও বোধহয় দুজন। তো ফ্যামিলি কার্ড এবং ফার্মার কার্ডের একটা মূল লক্ষ্য, যেমন সে আমাদের 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের যে প্রয়োজনীয় যেগুলো খাদ্য রয়েছে এগুলোর প্রোডাকশনকে বাড়াতে হবে। আমাদের জনসংখ্যা প্রতিদিনই বাড়ছে, কিন্তু 20 কোটি আমি বলছি অফিসিয়ালি গেলে সেটা কম আছে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকে যেটা মানে আমি এর আগে যখন সারা দেশে ঘুরেছি, আমার কাছে যতটুকু মনে হয়েছে আমাদের জনসংখ্যা সেই সময় মনে হয়েছে যে 18-19 কোটি, 20 বছর আগের কথা বলছে, মানে 15-16 বছর আগের কথা, কোনোভাবেই 18 কোটি কম না, এর মধ্যে তো আরও বেড়েছে, 20 কোটি কম। এই 20 কোটি লোককে ফিড করার জন্য কিন্তু আমাদের প্রোডাকশন বাড়াতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আবার কৃষকদের কম করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে কিন্তু অর্থনীতির কতগুলো নর্মাল ধারাবাহিকতা আছে, আপনি যদি সেটাকে প্রতিরোধ করেন তখন আবার কিন্তু এফেক্ট করবে এটা পুরো অর্থনীতি। যেমন ধরেন কৃষক সরাসরি মাঠ থেকে তো আর বিক্রি করে, কৃষক ফসলটা তোলার পরে কারো মাধ্যমেই থাকবে, তাদের একটা মধ্যম থাকবে। একদম আপনি এন ক্রেতা যদি হন, যেমন আপনি যে পাঞ্জাবিটা পরে আছেন, এই পাঞ্জাবিটা যে তৈরি করেছে সে কিন্তু বিক্রি করছে না দোকান থেকে, হয়তো দোকানে আসার আগে আরও হয়তো দুটো হাত চেঞ্জ হতো। এটা একটা অর্থনীতির নর্মাল সিস্টেম, এটা আপনার থাকবে। কিন্তু এটার মধ্যে যদি কেউ অনৈতিকভাবে কোনো ইন্টারফারেন্স করে সেটা আমরা চেষ্টা করবো, সেটাকে আমাদের ঠেকাতে হবে, সেটাকে আমাদের দেখতে হবে। যেমন এর মধ্যে একটা আছে অনৈতিক ব্যাপার, আবার আরও কয়েকটা ব্যাপার যদি আমরা এইগুলো দেখি জিনিসটা তখন বেড়ে যায় কেন। যেমন ধরেন আমি এদিন সিলেট থেকে আসলাম, দেখুন সিলেটের পুরো রাস্তাটাই মোস্ট অফ দ্য রাস্তা খুব খারাপ। তো আপনার যেই ট্রাকটা ধরেন আপনার টমেটো নিয়ে আসছে, ধরেন বাজার থেকে নিয়ে আসছে শীতের সময়, সিলেটের একদম হোলসেল ওর যদি আসতে, যেমন 2005 সালের শেষ আমি গিয়েছিলাম, এই গত প্রতিদিন যাওয়ার আগে 2005 সালে আমি গিয়েছিলাম সিলেট, বাই রোড গিয়েছিলাম আমার 4.5 ঘন্টার মতন লেগেছিল। বাট এবার 9 থেকে 10 ঘন্টার মতন লাগে। এখন আপনার ধরেন আমাদের নর্মালি যেই ট্রাকগুলোতে বা যে পরিবহনে শাকসবজি আসছে, এগুলো তো ইউরোপ বা ডেভেলপ দেশের মতন ক্রুজিং সিস্টেমে আসছে, নর্মাল বাংলাদেশের ট্রাকের মধ্যে মোস্ট অফ দ্য পিপল আসছে। এখন ওটা যদি 4.5 ঘন্টায় মার্কেটে চলে আসতো, তাহলে হয়তো 1% মনে হয় 0.5% টোটাল লসের থেকে হয়তো নষ্ট হতো। কিন্তু যখন তো 10 ঘন্টা টাইম নিয়ে আসছে এবং ট্রাফিক জ্যামে আসতে পেতো, তখন কিন্তু ওখানে বাঁধাকপি যদি হয় গরমে সব কিছুতে মিলে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যেই হোলসেলার কিনে নিয়ে আসছে তাকে তো ন্যাচুরালি প্রাইসটা কাভার করতে হবে, এটা একটা ব্যাপার। এভাবে জিনিসের দামটা বাড়ছে। ও যখন আসলে 10 ঘন্টা দেখলে তো 30% সবজি নষ্ট হয়ে যেত, কিন্তু ও যদি 4-4.5 ঘন্টা আসতে পারতো তাহলে তো 1% নষ্ট হতো, ওর লসটা কম হতো। এবার আসেন এই যে রাস্তাটা নষ্ট, যে ট্রাকটা নিয়ে আসছে জিনিসটা, ট্রাকটা নিয়ে আসার কারণেও কিন্তু ওকে বারে বারে থামতে হচ্ছে, রাস্তা ভাঙা চোরা ফলে ট্রাকেরও ক্ষতি হচ্ছে, তেলও বেশি পড়ছে, স্লো স্পিডের কারণে তেলও বেশি পড়ছে, ফুয়েল বার্ন বেশি হচ্ছে, এগুলোতে ট্রাকের কস্টিং বেড়ে যাচ্ছে। এগুলো বহুবিধ কারণ আছে।
আমরা একবারে কারো পক্ষে সম্ভব না, কিন্তু আমাদের সবাইকে জিনিসপত্রের দাম বেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু কৃষককে যেরকম ইনসেন্টিভ দিতে হবে, যেটা আমরা কৃষি কার্ডের মাধ্যমে দিতে হচ্ছে, আপনাদের রিলের মধ্যে ফুটে উঠেছে, একইভাবে আমাদেরকে এই জিনিসগুলোর প্রতিও খেয়াল রাখতে হবে, এগুলোর প্রতি যত্নশীল করতে হবে। কাজে একটা কোনো সমস্যার জন্য একটা কারণ দায়ী না, একসাথে অনেকগুলো কারণ দায়ী। তো আমাদেরকে একটা একটা করে ধীরে ধীরে সবগুলোকে অ্যাড্রেস করতে হবে। তবে সবচেয়ে আগে যেটা আমাদের করতে হবে, আমরা মনে করি, এটা আমি মনে করি, দুটো বিষয় আমাদেরকে বাই এনি মিনস আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যেই পরিকল্পনাই করি না কেন, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, এনভায়রনমেন্ট হোক, খেলাধুলার ব্যাপার হোক, যেটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। অর্থাৎ মানুষ যেটা বলেছে, আমাদের ছোট বোন বলেছে যে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে, দুর্নীতিটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। দুর্নীতি বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে এইটাকে, এই দুটো জিনিসকে যদি আমরা খুব একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। এটা হচ্ছে আমার, দিস ইজ হাউ আই সি দি ম্যাটার। স্যার, ফ্যামিলি কার্ড নিয়ে আমার দুটো অবজারভেশন আছে। একটা হচ্ছে আপনি বলেছেন যে এটা ইউনিভার্সাল থাকবে, যে একজন দিনমজুরের ওয়াইফ এটা অ্যাভেল করতে পারবে, একজন ইউএনের আপনিও পাবেন। হ্যাঁ, আমিও পারবো। এখন বাংলাদেশে এরকম অনেক মহিলা আছে যাদের হাজবেন্ড তাদেরকে লাইক সন্তান সহ ফেলে দিয়ে দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী বিয়ে করে চলে তারা গেছে পাবেন। এবং তাদেরকে খবরও নেয় না। তারাও তো পাবেন। এরকম যে সিঙ্গেল মাদার আছে জি। তাদের জন্য এখানে একটু বিশেষভাবে তাদেরকে দেখা যায় কিনা, এটা একটা অবজারভেশন। আর আপনি বলেছেন যে এখান থেকে অনেকেই চাইবে যে ছোট ছোট বিনিয়োগ করে নিজেই আয় করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে ওদেরকে যদি ট্র্যাক করা যায় যে যারা এরকম বিনিয়োগ করে আয় করার চেষ্টা করছে, তাদেরকে ছোটখাটো এসএমই লোন দেওয়ার ব্যবস্থা করা, কিংবা যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু নারীদেরকে এনেছে গার্মেন্টস সেক্টরে, এই সেক্টরটা এখন লিডিং এক্সপোর্ট সেক্টর। এরকম কোনো দু একটা বিশেষ সেক্টরে ওদেরকে হচ্ছে মানে এক্সপার্টাইজ দেওয়া, তাহলে ওরা সেক্টরটাও দরকার হলো, নিজেরাও আয় করলো, তাদের ফ্যামিলি কার্ডের উপরে হয়তো ডিপেন্ড করতে পারবে না, পরে যারা মানে যারা এটা ডিজার্ভ করে তারা পাবে এটা। তো এই দুটো করলে কেমন? আপনি প্রথম যেটা বললেন যে সিঙ্গেল মাদার অ্যান্ড সিঙ্গেল মাদার বা যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছে, যে স্বামী ছেড়ে চলেছে, দেখুন আমরা এটা আপনি যদি দেখেন এই অ্যাট দি মোমেন্ট আমার যতটুকু ধারণা আছে, বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 138টা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের। এগুলো কাইন্ড অফ হ্যাফাজেড ভাবে চালু আছে, ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে, যেটা ঠিক না। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে, একজন 3টা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটাও পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড। আমরা এটাকে ইউনিভার্সাল এই জন্য রেখেছি, যেমন একজন কৃষকের স্ত্রী উনি জন্য পাবেন, একজন ভ্যান চালকের স্ত্রী উনিও পাবেন, আর একজন গভর্নমেন্ট অফিসিয়াল ওয়াইফ উনিও পাবেন অ্যাজ এ ওয়াইফ হিসেবে। কিন্তু আমার ধারণা, যেমন আপনিও হয়তো পাবেন, কিন্তু আমার ধারণা আপনি নিশ্চয়ই জিনিসটা নেবেন না, আপনি নেবেন কারণ আপনার তো প্রয়োজন নাই। তো বাংলাদেশে এই মুহূর্তে একটা হিসাবের মধ্যে মানে একটা ফ্যামিলিতে এভারেজে 5 জন আছে, এইভাবে হিসাব করলে বাংলাদেশে 4 কোটি ফ্যামিলি আছে। আপনি যেই মানুষগুলোর কথা বললেন, আমাদের ফ্যামিলি কার্ডের আমরা যেটা লিফলেট দিচ্ছি, যেটা দেখে আপনার রিলটা বানিয়েছি, ওখানে তো ডিটেল সব দেওয়া যায় না, স্বাভাবিক সব ডিটেল তো দিতে পারছি না আমরা, মানে স্পেস কম। তবে আপনার যে চিন্তাটা, এরকম এই চিন্তা আমাদেরও আছে। প্রথমে যারা ভালনারেবল তাদেরকে আমরা এইম করবো, প্রথমে আস্তে আস্তে তাদেরকে আমরা দিব, এইভাবে করে আমাদের এরিয়াটা আমরা আস্তে আস্তে বাড়াবো। কাজেই ইউনিভার্সাল করার আরেকটা কারণ হচ্ছে যে ছোটবেলায় যখন আম্মা বলতেন যে এই ওইদিক যাবা না, মানে অ্যাট্রাকশনটা ওইদিকেই থাকতো, কেন মানা করলো ওইদিকেই রাইট রাইট। আপনি এই যে মাত্র যেটা আমি বললাম যে 138টা যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের বিভিন্ন ফ্যাসিলিটি আছে, এগুলো আপনি দেখবেন বলে দেওয়া আছে এই হলে এটা পাবে, এই ক্যাটাগরি হলে এটা পাবে। কেন একটা মানুষ যার পাওয়া উচিত সেও পাচ্ছে? কারণ অনেককে আমরা দেখছি যে যেভাবেই হোক বিভিন্ন রকম তার সাথে বিভিন্ন ব্যক্তির, ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির সম্পর্ক ব্যবহার করে সে ওইটার মধ্যে তার নামটা লেখাচ্ছে ওই লিস্টে। কিন্তু আপনি যখন ইউনিভার্সাল করে দিবেন তখন কিন্তু এটার প্রতি ওই আকর্ষণ কমে যাবে। মূল টার্গেটটা হচ্ছে কারাপশন লেভেলটাকে, কারাপশন হয়তো কিছুটা হবে কিন্তু এর লেভেলটাকে যত সম্ভব কম রাখা, কারাপশন লেভেলটাকে যতটুকু সম্ভব কম রাখা হচ্ছে এটার এই।
আর স্যার আপনি বলছিলেন যে পাবলিক প্লেসগুলোতে হচ্ছে ফ্রি ওয়াইফাই থাকবে, যেখানে লগ ইন করতে হলে 1 থেকে 1.5 মিনিটের একটা অ্যাড দেখতে হবে। ওখান থেকে আমার একটা আইডিয়া এসছে, যেমন আমি হচ্ছে 90s কিড, আমি যখন বেড়ে উঠছিলাম তখন বিটিভি এবং কিছু বেসরকারি চ্যানেল ছিল। তো তখন দেখতাম টিভিগুলোতে অ্যাডের একটা পোর্শন ছিল যেখানে তখনকার যে সমস্যাগুলো ছিল সামাজিক সেগুলো দেখানো হতো। যেমন আমি যদি এসিড নিক্ষেপের কথা বলি, এটা আমি এখন কিন্তু জেনজিরা জানে না, বাট আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এটা অনেক ছিল। এবং 2002-3 দিকে হ্যাঁ 2002 সালের দিকে প্রায় 500 এসিডের কেসেস ছিল। তখন বেগম খালেদা জিয়া হচ্ছে যে 2টা ল করে এসিড নিয়ন্ত্রণে, দমন এবং নিয়ন্ত্রণে, এবং এটা কঠোরভাবে কার্যকর করে। সেক্ষেত্রে আমরা বিটিভি খুললেই দেখতাম যে এসিডের একটা আসতো, যদি এরকম হয় তাহলে কি কনসিকুয়েন্সেস হবে। তো এখন বর্তমানে যে সমস্যাটা, যেমন মব লিঞ্চিং কিংবা অনলাইন হ্যারাসমেন্ট, সাইবার বুলিং হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু মিডিয়া বা কেউ কোনো কিছু কথা বলে না যে এটা হলে কি হবে, বা আইন থাকলেও ওই আইনের জায়গায় আছে, অনেকে জানেই না যে হোয়াট টু ডু। তো এই যে ফ্রি অ্যাডের যে অংশটা, এখানের একটা চান্স, এবং টিভি চ্যানেলের যে অ্যাডগুলো যায় ওখানের একটা অংশ এই যে সামাজিক সচেতনতামূলক মানে কাজগুলো দেখানোর জন্য বাধ্যতামূলক করা যায় কিনা। এই চিন্তাটা আমাদের মধ্যে আছে। জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করছি। আমাদের এডুকেশন নিয়ে যে রিলটা বানিয়েছেন আপনারা, এডুকেশনের রিলটা বানিয়েছেন, ওখানে কিন্তু দুজনই বানিয়েছেন। ওখানে কিন্তু আপনারা বলেছেন যে প্রাইমারি লেভেল থেকে আমরা কতগুলো কাজ করব। দেখেন, আমি একটা ঘটনা বলি। ঘটনাটা ইউকের ঘটনা। আমার পরিচিত, আমাদের পরিচিত একটা ফ্যামিলি, তো ওদের একটা ছেলে আছে, ছোট ছিল, এখন বোধহয় 12-13 বছর বয়স। এটা আমি আরো 5-6 বছর আগের ঘটনা বলছি, ওয়েন হি ওয়াজ 7-8 বছর বয়স ছিল। তো একদিন ওর বাবার সাথে গাড়িতে উঠেছে, কিন্তু ফর সাম রিজন ওর বাবা সিট বেল্ট লাগায়নি। তো বলছে তুমি সিট বেল্ট লাগাও, বলে যে না এটা অল্প শর্ট ডিস্টেন্স, সিট বেল্ট লাগাবো না। বলে তুমি সিট বেল্ট না লাগালে, টিচার বলেছে গাড়িতে উঠলে সিট বেল্ট লাগাতে, তুমি যদি সিট বেল্ট না লাগাও আমি নেমে যাবো গাড়ি থেকে। অর্থাৎ দেখেন, এটাতে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে সামাজিক মূল্যবোধ, এটা কিন্তু সামাজিক একটা মূল্যবোধ। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে স্কুলে শেখাতে হবে, এবং সেই জন্যই কিন্তু আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। জোরটা কি, নট মেকিং বিল্ডিং স্কুল বিল্ডিংস, আমরা স্কুল বিল্ডিং নতুন নতুন 3-4, 4, 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য, বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাইড করতে চাচ্ছি, মোর ট্রেনিং দিতে চাচ্ছি তাদেরকে, যেই ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে, কিন্তু একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে, এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। এই জিনিসগুলো শেখাবো। আপনি যে সমস্যার কথা বললেন, এই যে এখন সাইবার বুলিং হচ্ছে, তারপরে আপনার অ্যাসিডের ঘটনা যেটা আপনি বলেছেন, আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাই, দিস ইজ রং, দিস ইজ রাইট, দিস ইজ রাইট, দিস ইজ ব্ল্যাক, দিস ইজ হোয়াইট, এভাবে যদি আমি বাচ্চাদেরকে শেখাই, আমরা শেখাতে পারি, আমার ধারণা একটা বাচ্চার যখন একটা স্টেজে পৌঁছবে, তখন কিন্তু মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক। এবং তখন কিন্তু ধীরে 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 এই বাচ্চাগুলো তো যখন যখন 12 পার হবে তারা, তখন কিন্তু তারা সমাজের আস্তে ক্লাস 12 পার হবে, তখন কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে ঢুকবে, সেটা ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, বিভিন্ন জবে। তখন ওই যে সামাজিক মূল্যবোধগুলো ওরা কিন্তু আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করবে। অ্যাপ্লাই আগে থেকেই করবে, কিন্তু তখন সমাজে ঢুকলে অ্যাপ্লাই করা শুরু করবে। একদিন আমি এবং আপনার ভাবি আমরা একদিকে যাচ্ছিলাম, আমি ড্রাইভ করছিলাম, উনি পাশে বসেছিলেন। তো নর্মালি আমরা তো সাধারণত গাড়িতে উঠে গান শুনি। ওই দিন আমরা বিবিসির একটা প্রোগ্রাম শুনছিলাম, একটা আলোচনা সভা হচ্ছিল। তো ওখানে বিবিসি যারা আলোচনাটা করছিল, তারা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছে, তারা একটা রিসার্চ করেছিল এই ধরনের সামাজিক মূল্যবোধ। তারা গিয়ে কিছু বাচ্চাদেরকে শিখিয়েছে, এবং তারা গিয়ে কিছু গার্জিয়ানদেরকে শিখিয়েছে। দুটো গ্রুপ, একটা হচ্ছে বাচ্চাদের গ্রুপ, একটা হচ্ছে গার্জিয়ানদের গ্রুপ। তারপরে যখন রিসার্চটা শেষ হলো, রেজাল্ট যেটা পাওয়া গেল, যেখানে বাচ্চাদেরকে শিখিয়েছে ওখানে দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতে ওগুলো ইমপ্লিমেন্টেশনটা ভালোভাবে হয়েছে। আর যেখানে গার্জিয়ানদেরকে শিখেছে, সেখানে গার্জিয়ানদের একটু গা ছাড়া ভাবে, ওখানকার ওরা কিন্তু ওরা শিখেনি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদেরকে যখন শিখিয়ে দেওয়া হচ্ছে যে এটা ভালো, এটা মন্দ, বা এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে, সকালে উঠে দাঁত ব্রাশ করতে হবে, এরকম জিনিসগুলো যখন শিখিয়ে দিচ্ছে,
বাবা মা যখন করছে না, বাচ্চা কিন্তু তাকে কম্পেল করছে করতে, না এটা এইভাবে করতে হবে, আমি শিখে এসেছি। তো আমাদেরও এই বিষয়গুলো এরকম। শিক্ষক প্রথম বাচ্চারা দেশে মানে সমাজে বা দেশে যেভাবে আমরা বলি, প্রথম পথ দেখায় কে একটা ছোট বাচ্চাকে, প্রথম পথ দেখায় কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক। উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিসগুলো শেখাবে, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন করতে হবে। স্যার এখন হচ্ছে যে মোবাইলের উপর বাচ্চারাও এত বেশি হচ্ছে এডিক্টেড, মানে তারা এত কোনো এখানে তো কোনো বার নেই, তারা সব কিছুই দেখছে অ্যান্ড এভরিথিং। আর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্টরে আমি একটু কাজ করেছি, ওখানে দেখলাম যে নেগেটিভ নিউজ কখন আসবে, কি আসবে, মানে পজিটিভের মধ্যেও তারা নেগেটিভটা খুঁজে বের করে সেটা হাইলাইট করে। অ্যান্ড ভায়োলেন্স চারপাশে এত বেশি, সো এখান থেকে তো বাচ্চারা মানে স্কুলে যাওয়ার আগেই তাদের মাথায় একটা মাইন্ডসেট চলে আসছে। তো এখানে কোনো কাজ করার এখানে কাজ করার আছে এবং এখানে আমাদের পরিকল্পনা আমি আপনাদের সামনে ব্রিফলি তুলে ধরছি। দেখুন, আমরা আব্বার সময় শহীদ জিয়া রহমানের সময় নতুন কুড়ি নামে একটা অনুষ্ঠান ছিল, এটা অবশ্য ইন্টারিম গভর্নমেন্ট আবার চালু করেছে। আমরা আমাদের পরিকল্পনা, আমাদের স্পোর্টস নিয়ে একটা পরিকল্পনা আছে। স্পোর্টসের পরিকল্পনা আমরা বলেছি আমরা নতুন কুড়ির সাথে, নতুন কুড়িটা কালচারাল আর্ট ছিল শুধু যখন প্রথম চলেছে, এখনো আছে, কিন্তু এই নতুন কুড়ির সাথে আমরা স্পোর্টসটা অ্যাড করতে চাইছি। আপনি নিজেই বলেছেন আপনার রিলে যে থার্ড ল্যাঙ্গুয়েজ। দেখুন, একটা বাচ্চা যখন 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 18 বছর, আমরা সবাই এই স্টেজটা পার হয়ে এসেছি। আপনারাও কম বেশি এই স্টেজটা পার হয়েছেন কিংবা পার হচ্ছেন কিন্তু এই স্টেজে কিন্তু মানুষের শারীরিক এবং মানসিক অনেক এনার্জি থাকে। তো আপনাকে তো এনার্জিটাকে তো বার্ন করতে হবে। আপনি যদি সঠিক আপনাকে জায়গা দেওয়া হয় তাহলে আপনি সঠিক জায়গায় বার্ন করবেন, আর আপনাকে যদি সঠিক জায়গা না পান আপনি তাহলে বেঠিক জায়গায় আপনি বার্ন করবেন। এবং সেই জন্যই আমরা নতুন কুড়ি স্পোর্টস এই দুটো আমরা চালু করতে চাইছি। আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে যেভাবে সাজাতে চাইছি, যেমন ধরেন স্কুলে এখন সে ভূগোল সাবজেক্ট আছে, জিওগ্রাফি সাবজেক্ট আছে। নর্মালি জিওগ্রাফি সাবজেক্টে খুব এখন 100 মার্ক আছে। আমরা ওই 100 মার্ক থেকে সে 30 মার্ক বের করে আনবো। 30 মার্ক বের করে এনে আমরা গভর্নমেন্ট থেকে ধরেন 5টা স্পোর্টস রাখবো, 5টা স্পোর্ট যেগুলো আমাদের বাচ্চাদের হেলথ এবং সবকিছু অ্যালাউ করে, এরকম 5টা। আমি যদি বলি ম্যারাথন করতে হবে, আমাদের জেনেটিক্যালি আমরা ম্যারাথন কমপ্লিট করতে পারবো না, এটা আমাকে জোরাজোরি করে লাভ নেই, বাট যেগুলো তো আমাদের বাচ্চারা ভালো করবে, এরকম 5টা স্পোর্টস বা 6টা স্পোর্টস আমরা বের করে আনবো। ওই বাচ্চাটাকে আমরা সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে হবে, একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে এবং ওই স্পোর্টসে তাকে পাস করতে হবে। ও পাস ফেলের ব্যাপার থাকবে কিন্তু, এটা যে সে জাস্ট ইচ্ছে হলে করলো, ইচ্ছে হলে করলো না। আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলেছেন, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাস করতে হবে। আমরা আর্ট অ্যান্ড কালচারটা রাখতে চাইছি। সেটা আপনার কেউ ছবি আঁকা হতে পারে, কেউ গান গা। আমার নিজের যেরকম ছোটবেলায় আমি গিটার বাজানো শিখতাম, হাওয়েন গিটার শিখতাম, আমি কমপ্লিট করিনি অবশ্য। তারপরে অনেক বাচ্চার এরকম আছে, ইচ্ছা আছে, কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে চায়। আমরা এই সাবজেক্টটা রাখবো এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো, 70 মার্কের পরীক্ষা অথবা 50 মার্ক বের। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে, অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতেই হবে। সো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেটে ঢুকে ব্রাউজ করে, এটা থেকে কিছুটা হলে তাকে তো এইদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, তো এখানে সে সময় দিবে। এবং আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই 4টাকে আমরা একটা টিম করে কাজ করব। আগে যখন আমরা ছোট ছিলাম, আমি জানি আপনারা দেখেছেন কিনা, বাট আমরা যখন ছোট ছিলাম পত্রিকা খুললেই আমরা দেখতাম বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, কালচারাল কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন রকম কম্পিটিশন হচ্ছে, কেরাত প্রতিযোগিতা হচ্ছে। এখন সেভাবে চোখে পড়ে না। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি, ইজি করে আনতে চাচ্ছি। আমি খুব স্টুডেন্ট কখনোই ছিলাম না, তো পড়ালেখাটাকে ইজি করতে চাইছি যাতে বাচ্চারা ইন্টারেস্ট পায়। আপনি যখন ইন্টারেস্ট তৈরি করতে পারবেন তখন স্বাভাবিকভাবে অন্য জায়গা থেকে কিন্তু মাইন্ডটা ডাইভার্ট হবে, তখন এগুলাতে ইন্টারেস্ট হবে।
এভাবে এটা খুব ব্রিফলি বল, এভাবে আমরা জিনিসটাকে সাজাতে চাচ্ছি। আরেকটা জিনিস যদি আমি বলতে পারি, আপনি যে বলছেন মানে অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, তুমি হয়তো বা বলেছিলে এটা যে মানে ডিজিটাল এডুকেশন যদি করা হয়, যে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে নিজেকে ঠিকঠাক মতো কীভাবে রাখা যায়, মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা হচ্ছে ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং, রিপোর্টিং কীভাবে হয়, রিপোর্টিংয়ের সিস্টেম হয়তো বা করতে লাগবে, তারপরে কমিউনিটি ডেস্ক যদি করা যায়, তো হয়তো বা যদি এলাকায় যদি কিছু ঘটে তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে, ওইভাবে যদি লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়, তবে ছোটবেলা থেকে খোঁজ করা যাবে। বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক কি সঠিক কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে সবকিছু একসাথে যদি করা হয়। যেমন একটা জিনিস ইন্ট্রোডিউস, এটা আমাদের মানে চিন্তায় আছে, এখন আমরা প্ল্যানের মধ্যে আনিনি। সেটা হচ্ছে আমাদের কাছে খুব খারাপ লেগেছে, আপনারাও দেখেছেন, আমি শিওর আপনাদের কাছে খারাপ লেগেছে। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি, যেমন আমি আসার কিছুদিন আগের একটা ঘটনা, বাংলাদেশের কোনো একটা জেলায় একটা কুকুরকে গাছে বেঁধে রেখে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু খুব একটা দুঃখজনক, অবলা জীব, ওকে একে তো বেঁধে রেখেছে, বেঁধে পিটাচ্ছে, এটা কথা হলো, এবং মেরে ফেলেছে। আমরা এটা চিন্তা ভাবনা করছি, প্রাইমারি স্টেজে আছে যে আমরা এটা প্রাইমারি লেভেল থেকে করব, কোনটা ভালো হবে এটা চিন্তা ভাবনা করে করতে হবে, নাকি আমরা সেকেন্ডারি লেভেল করবো। সেটা হচ্ছে যে একটা ক্লাসে, সে যদি প্রাইমারি হয় তাহলে ক্লাস 6-এ, যদি সেকেন্ডারি হয় তাহলে ক্লাস 7-এ 3-4 বন্ধু বান্ধব মিলে একটা টিম হবে। তারা হয় একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস, একটা মুরগি, একটা বিড়াল, একটা কুকুর, যেটাই হোক, একটা পাখি, এটাকে তারা পালবে এবং তারা ওটার উপরে তারা তাদের কি অভিজ্ঞতা হলো, কিভাবে পাললো, কিভাবে টেক কেয়ার করলো, এটার একটা এক্সাম হবে। হ্যাঁ, ক্লাস পেড এই জিনিসটা ইন্ট্রোডিউস করা যায় কি, কারণ এনভায়রনমেন্টের উপরে আপনারা যেটা বানিয়েছেন রিলটা, ওই এনভায়রনমেন্টের সাথে তো আমাদের মন মানসিকতা ব্যাপার আছে। আমার হৃদয়টা যদি খুব সারাক্ষণ শক্ত থাকে, আমার হৃদয়টা যদি সারাক্ষণ খুব এজিটেটেড থাকে, তাহলে তো আমি এই জিনিসগুলোকে তো আমি আনতে পারবো না। সেজন্য আমাদের মন মানসিকতাটাকে সফট করতে হবে। এবং আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা আশরাফুল মখ, অর্থাৎ আল্লাহর সৃষ্টির সেরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। যে আমাদের কিন্তু দায়িত্ব হচ্ছে আল্লাহর সৃষ্টি অন্য যে জীব জন্তু এবং প্রকৃতি আছে এগুলো টেক কেয়ার করা হচ্ছে মানুষের দায়িত্ব। তো এই সেন্সটা, ওই যে বললাম এডুকেশনে সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের সাথে এই বিষয়টাকে আমরা অ্যাড করতেছি, বাট এটা আমরা এখনো ফাইনালাইজ করিনি, কোথায় কিভাবে করলে ভালো হবে এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। আপনারা যদি মনে করেন যে এই জিনিসটা ভালো হবে, আপনারা আপনাদের ওপিনিয়ন জানালে আমরা উই ক্যান অ্যাড দ্যাট। আমার মনে হয় এই পাশ থেকে বোধহয় দুই একজন একটু সুযোগ দিয়ে আমরা একটা বিষয় আপনি বলছেন হচ্ছে সাইবার বুলিং এন্ড হ্যারাসমেন্টের ব্যাপারে, বেসিক্যালি আমরা বাংলাদেশে দেখি সেটা হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে এই কাজগুলো করা হয়, ম্যাক্সিমাম ব্রড অ্যাকাউন্ট যেটা আমরা জানি। তো আমরা বা বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে, তো সেক্ষেত্রে যদি ফেসবুকে ডাউট আছে নাকি? ইনশাল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ চাই ইনশাআল্লাহ। তো আমার ডাউট। আলহামদুলিল্লাহ। তো স্যার সেক্ষেত্রে ফেসবুকের সাথে কোনো কথাবার্তা বলে আমরা কি এই কাজটা করতে পারি যে হচ্ছে ভেরিফিকেশন ছাড়া কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না? যদি তাই করা যায় তাহলে কি হবে, কেউ যদি সাইবার বুলিং করতেছে, হ্যারাসমেন্ট করতেছে, তাকে ধরা আমাদের জন্য 1-2 একটা হয়ে যাবে। তো এই কাজটা কোনো নিশ্চয়ই ল পারমিট করলে অবশ্যই করা যাবে। এটা যদি আইন পারমিট করে ভালো একটা ওদের সাথে, হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট। আপাতত ফেসবুক মানে অনলাইন অনেক প্ল্যাটফর্মস এখনো বাংলাদেশে কাজ করে না, বিভিন্ন কারণে ওদেরকে আবার ফেরত আনতে আনতে হবে, হবে। ওদের সাথে কাজ করতে হবে। ফেসবুক তাহলে এই তো এখানে জিনিসটা অফিসিয়ালি কাজ করে না, তো কাজে ওদেরকে নিয়ে আসতে হবে। ফেসবুক জন্য অন্য অন্য মেটার সোশ্যাল সাথে মিডিয়া যারা আছে, গুগল, মেটা যারা আছে, ওদেরকে যদি আমরা ওদের অরিজিনাল অফিস যদি এখানে আনতে পারি, তখন এই জিনিসগুলো ইজি হবে। আরেকটা টপিক ছিল আমার, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ডের যে বিষয়টা আমি টাইম স্বল্পতার কারণে ইন্ট্রোডিউস করতে পারি। সেটা হচ্ছে আমি 3টা পয়েন্ট ওখানে বলছি, আপনি তো যেটা বলছেন তার পাশাপাশি আরও যে 3টা কাজ অ্যাড করা যেতে পারে। একটা বলছি হচ্ছে আমিও নার্ভাস বললাম না। বেসিক্যালি স্যার 3টা পয়েন্ট দিয়েছিলাম, তার মধ্যে একটা ছিল হচ্ছে প্রবাসীদের ফ্যামিলিকে যদি আমরা সুরক্ষার আওতায় আনতে পারি ফ্যামিলি কার্ডের মাধ্যমে। ফ্যামিলি কার্ড কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি, ওই পরিবারে কতজন সদস্য আছে, কে কে আছে, এটা কিন্তু আমরা জানতে পারবো স্যার। তো আমরা এই সেগ্রিগেশনটা করতে চাচ্ছি না, এই সেপারেশনটা আমরা করতে চাই, আমরা ওটাকে ইউনিভার্সাল রাখতে সবার চাচ্ছি। জন্যই বলতেছি, বাট প্রবাসী তো আলাদা একটা সেক্টর হয়েছে, আমরা সবাই বাঙালি, বাংলাদেশি, বাট ওরা আলাদা একটা সেক্টর না, যে ওরা দেশের বাইরে থাকে, ওদের প্রতি আমাদের একটু আলাদা নজর দেওয়ার দরকার আছে স্যার। তো সেই জায়গা থেকে এটা বলা। এখন একটা পয়েন্ট যেটা আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে আদমশুমারি।
এখানে যেটা ইফ আই মে ইন্টারাপ্ট, এখানে আমরা যেটা চিন্তা করতে পারি ফ্যামিলি কার্ডের ব্যাপারে এটা চিন্তা না করে আপনার ধরেন এটা এভাবে হয়তো হতে পারে, সেটা হচ্ছে যে যারা প্রবাসী, যারা রেমিটেন্স পাঠাচ্ছে, এবং আমরা যদি গভর্নমেন্ট থেকে যদি এরকম করা যায় যে যারা সে অফিসিয়াল, অবশ্যই অফিসিয়াল চ্যানেলে সাচ অ্যামাউন্টের আপনার একটা রেমিটেন্স যদি বছরে পাঠায় বা 5 বছরে পাঠায় বা 3 বছরে পাঠায়, হয়তো তাদের আমরা একটা ইনসেন্টিভ রাখতে পারি, একটা একটা আপনার রিটায়ারমেন্ট সর্ট অফ বেনিফিট সর্ট অফ আমরা কিছু রাখতে পারি, এরকম কিছু আমরা চিন্তা করতে পারি। বাট ফ্যামিলি কার্ড এর ব্যাপারে আলাদা করে চিন্তা আমি জানি না, এখন সেটা আমরা এভাবে চিন্তা করি না। আমি যে বিষয়টা স্যার ভেবেছি সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ড যখন এভাবে আমরা পুরো বাংলাদেশকে ছড়াই দিতে পারবো, ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারবো, তখন প্রত্যেক ফ্যামিলিতে কতজন সদস্য আছে সেটা তো আমরা জানতে চাই। তো এটা আপনি এখনো জানতে পারবেন মোটামুটি, এটা এখনো জানতে পারবেন। সেক্ষেত্রে এটা বলা হচ্ছে যে আগে সময় যেটা করা হয় একটা ব্যয়বহুল প্রসেস। তো ফ্যামিলি কার্ডটা যদি ইন্ট্রোডিউস হয়ে যায়, প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেক ফ্যামিলিতে যদি ফ্যামিলি কার্ড থাকে, তাহলে কিন্তু আদমশুমারির জন্য সেই বিশাল অ্যামাউন্টের টাকাটা আমাদের খরচ করতে হচ্ছে না। আমরা অটোমেটিক্যালি একটা প্রসেসের মধ্যে চলে আসবো। আমাদের দেশের জনগণ কতজন এটা কিন্তু আমরা একটা ওয়েবসাইট করে দিলে যে কেউ দেখতে পারবে, বলতে পারবে যে আমরা এতজন বাংলাদেশে বসবাস করি। যেতে পারে, করা যেতে পারে। অনেক আমরা আইডিয়া অবশ্যই আপনাদের। আপনি এগুলোই বলছেন যে ইউথ কাউন্সিল এরকম করা উচিত। এখন তো ওপেন, কাউন্সিল ওপেন এখন। নতুন প্রজন্মের অনেক আইডিয়া। ঢাকায় আপনার ধারণা আছে এখন কত মানুষ ঢাকায় থাকে? আমি লাস্ট যেটা শুনেছিলাম 3 কোটি প্লাস মানুষ থাকে। এই ট্রাফিক জ্যাম হবার বেশ কয়েকটি কারণ আছে আমার ধারণা। প্রথমত আপনার আমাদের রোড ডিজাইনিং, দ্বিতীয়ত আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট বা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, আর থার্ড হচ্ছে বেশ কতগুলো ফ্যাসিলিটি। ফ্যাসিলিটির মধ্যে এডুকেশন আছে, হেলথ আছে, সিকিউরিটি আছে, জব সিকিউরিটি আছে। এই সব কিছুই কম বেশি আপনার ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে। আমি কিছুদিন আগে 8 মাস আগে আপনার এক ভদ্রলোকের সাথে আলাপ করেছিলাম, প্রফেশনাল, উনি একজন আর্কিটেক্ট, ওনার সাথে আলাপ করেছিলাম। উনি ছাড়া আরেকজনের সাথে আমি বুয়েটের একজন স্পেশালিস্ট আছেন, উনি ট্রাফিক নিয়ে কাজ করেন, স্পেশালাইজেশন হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট। এই দুই ভদ্রলোকের সাথে দুটো আলাদা বিষয় আমি আলাপ করেছি। তো প্রথমে আমি আর্কিটেক্ট যে ওনার সাথে কি আলাপ হয়েছিল সেটা বলি। একটা চিন্তা আমার ছিল, এবং কিছু কিছু দেশে আমরা দেখেছি, আমরা কোরিয়াতে দেখেছি, চায়নাতেও বোধহয় তারা করেছে। সেটা হচ্ছে যেমন ধরেন আপনি যদি ঢাকা থেকে রেলগাড়ির স্পিড হবে এভারেজে 60 থেকে 70 মাইল, নট কিলোমিটার। আপনি 1 ঘন্টায় কোথায় পৌঁছবেন? ইজিলি আপনি 1 ঘন্টায় ময়মনসিংহ পৌঁছতে পারবেন, ইজিলি 1 ঘন্টায় মুন্সিগঞ্জ পৌঁছতে পারবেন, মানিকগঞ্জ পৌঁছতে পারবেন, টাঙ্গাইল পৌঁছতে পারবেন, ইজিলি পৌঁছতে পারবেন। এখন এই যেই কটা জেলার কথা বললাম, এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে বা সদর শহর আছে। আমরা এগুলাতে পরিকল্পনার মধ্যে আছে কিভাবে করবো, ডিটেলটা উই আর ওয়ার্কিং অন ইট। বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন করেছি, স্যাটেলাইট টাউন গড়ে তুলবো। এখন বলতে পারেন আপনারা এত জায়গা পাবেন কিনা। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে নতুন জায়গা নিব না, যেই জায়গায় অলরেডি শহরটা আছে এই জায়গাতেই আমরা জিনিসটা তৈরি করব। ওখানে বেসিক সাপোর্টগুলো থাকবে। বেসিক সাপোর্টের মধ্যে স্কুল থাকবে, ভালো এডুকেশন থাকবে, চিকিৎসার সুবিধা থাকবে, গ্রোসারি মার্কেট, এই সুবিধাগুলো থাকবে। সিকিউর করা হবে জায়গাগুলোতে, সিকিউরিটি এনশিওর করার চেষ্টা করা হবে। তখন যেটা হবার পসিবিলিটি আছে যে এখন ধরেন একজন মানুষ ঢাকা শহরে একটা চাকরি, একটা জব নিয়ে আছে, তার ফ্যামিলিতে ধরেন 4 জন মানুষ আছে, সে সহ 5 জন। যে জব করছে সে তো সকালে অফিসে যাচ্ছে, কাজেই সে কমিউট করছে, আইদার তার নিজের পার্সোনাল ভেহিকেল থাকলে সেটাতে কমিউট করছে, অথবা পাবলিক ট্রান্সপোর্টে কমিউট করছে। তার বাচ্চারা স্কুলে যাচ্ছে আসছে, তাহলে বাচ্চা যদি 2টো থাকে তাহলে 3 জন কমিউট করছে।
বাচ্চাকে আইদার সে নিয়ে যাচ্ছে, যদি নিয়ে যায় 3 জন কমিট করছে, যদি তার ওয়াইফ বা তার বাবা বা মা বা ভাই নিয়ে যায় তাহলে 4 জন কমিট করছে। তো আপনার এই যে কনজেশনটা, ট্রাফিক কনজেশনটা তখন হচ্ছে। আমরা যদি এই সিটিগুলোকে ঘিরে এরকম স্যাটেলাইট টাউন বানাতে পারি তাহলে হবে কি, ওখানে খরচ যেহেতু কম হবে, ওখানে যেহেতু স্কুল ফ্যাসিলিটি, চিকিৎসা হেলথ ফ্যাসিলিটি এগুলোও বিল্ড আপ করবো আমরা, সিকিউর থাকবে জায়গাগুলো, খরচ কম হলে তখন আমরা ধরে নিতে পারি, যেটা আমরা দেখেছি দ্বীপের অন্য অন্য দেশে যারা এরকম করেছে, তারা ওই জায়গায় চলে যায়, ওখানে তারা থাকে, যেহেতু ওখানে তারা দেখেন সেভ মানি, ওখানে থাকলে খরচ কম হচ্ছে। এবং ওই ভদ্রলোক প্রতিদিন আপনি ঢাকার যে কোনো জায়গায় যান না কেন 1 ঘন্টা মিনিমাম লাগছে, কিন্তু তখন টাঙ্গাইল থেকে 1 ঘন্টায় ঢাকায় চলে আসছে, এসে সে তার অফিসে চলে গেছে, হয়তো 15-20 মিনিট আর বেশি লাগছে তার। তখন আপনি একটা বড় অংশকে আপনি এইভাবে বাইরে নিয়ে গেলেন, তখন ঢাকার সমস্যাটা, ট্রাফিক জ্যাম, এটা কমে আসার পসিবিলিটি আছে, এটা একটা। দ্বিতীয়ত, আমি এমনিতে পত্রপত্রিকায় টিভিতে গত 17 বছরে দেখেছি অনেক ফ্লাইওভার হয়েছে। এবার আসছে যেই ভদ্রলোক বয়েছে ওনার সাথে যে ট্রাফিক যার স্পেশালাইজেশন, ওনার সাথে যে বিষয়টা আলাপ করছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই ট্রাফিক কনজেশনটাকে কমাতে পারি। ওনাদের যেটা বক্তব্য, এখন তো ফ্লাইওভার দেখছি বা মেট্রো রেল দেখছি, তো মেট্রো রেলটা তুলনামূলক কস্টলি, জায়গাও বেশি নয়, মেইনটেন্স খরচ বেশি, সবকিছু, একজন প্যাসেঞ্জারের খরচও বেশি হচ্ছে, জিনিস তৈরি করতে খরচ বেশি হলে প্যাসেঞ্জারকে তো বেশি দিতে হবে। ওনাদের বক্তব্য হচ্ছে, এবং অনেক জায়গায় আছে, মালয়েশিয়াতে আছে, চায়নাতে আছে, জাপানে আছে, বিভিন্ন, জাপান তো হিউজ, চায়নাতেও হিউজ ওরা করেছে, সেটা হচ্ছে মোনোরেল। মোনোরেলটার যেটা সুবিধা, ওনারা আমাকে যেটা বলেছেন, মোনোরেলটার যেটা সুবিধা, মোনোরেলটাকে যে কোনো সময় আপনি ডিসমাউন্ট করতে পারবেন, যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন, বিমের মতন কতগুলো বসিয়ে দিতে পারবেন, আবার উঠিয়ে নিতে পারবেন। মোনোরেলটার সুবিধা, মোনোরেলটার ছোট ছোট বগে থাকে, 2-3টা বগ, আপনি মোহাম্মদপুরের ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে হয়তো আপনি মূল একটা, যেখানে এসে মোহাম্মদপুর থেকে যারা এসে মেট্রোতে উঠেন তারা সেখানে কানেক্ট করতে পারবে, ওইভাবে যদি কানেক্ট করে, এইভাবে যদি আমরা ঢাকার সবগুলো এরিয়াকে কানেক্ট করতে পারি মনোরেল দিয়ে, যদি সেটা খরচ কম হয়, খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। তো এভাবে করে আমরা কনজেশনটাকে দূর করতে পারি। যত সহজে বললাম ব্যাপারটা অত সহজ না, সময় লাগবে, কঠিন কাজটা, বাট নট ইম্পসিবল, আমরা চেষ্টা করলে অবশ্যই হবে। স্যার, আমি একটা কথা বলি। তো কারিগরি সেক্টরে বেগম খালেদা জিয়ার অবদান অনেক ছিল, হ্যাঁ, কিন্তু এখন সেটা অবহেলিত। এই বিষয়ে আপনি কি করতে চান? এ বিষয়ে আমি না, আমরা কি করতে চাই, হ্যাঁ, আমি আমরা একটা কি পারবো না, করতে আপনাদের চাই? সবাইকে লাগবে প্রয়োজন ঠিক করতে হলে জিনিস। দেখুন, এই মুহূর্তে যতটুকু আমার ধারণা আছে, বাংলাদেশ থেকে প্রতি বছর এবার 1 মিলিয়ন পিপল, মানে 10 লাখের মতন মানুষ দেশের বাইরে বিভিন্ন কাজ নিয়ে যাচ্ছে। এর মধ্যে 7 লক্ষের মতন মানুষ, 6 থেকে 7 লক্ষের মানুষ যাচ্ছে মোস্টলি মিডল ইস্ট, আনস্কিল হিসেবে যাচ্ছে, অন্য অন্য জায়গায় আনস্কিল, খুব কমই যাচ্ছে স্কিল হিসেবে, 2-2.5 লাখ স্কিল হিসেবে যাচ্ছে। এই যে আনস্কিল যাচ্ছে, এদেরকে যদি আমরা, যেটা উনি করেছেন, ম্যান্ডারিন শিখছেন আমাদের এই বোন, সো আমরা যদি আমাদের ইয়ুথদেরকে বিভিন্ন রকম স্কিল হওয়ার জন্য, সেটা যেমন আমার গাবতলির ছোট ভাই বলেছে, বগুড়ার ছোট ভাই বলেছে যে কন্টেন্ট মেকিং বা আইটিতে যারা কাজ করে, যারা ফ্রিল্যান্সিং এর কাজ করছে, যারা কন্টেন্ট মেক করছে, যারা ডাটা প্রসেস করছে, যারা ডিজাইনিং এর কাজ করছে, তাদেরকে যদি আমরা স্পেস দিতে পারি, অথবা যারা করতে চাইছে এদেরকে যদি ট্রেনিং অ্যান্ড স্পেস দিতে পারি, তাহলে কিন্তু এখানে একটা জব অপরচুনিটি তৈরি হচ্ছে। যারা এইগুলোতে ইন্টারেস্টেড না, অনেকে আছে, যেমন আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ছোটবেলা থেকে আমার ওই কাছে স্ক্রু এগুলো সব থাকতো, মানে এটা খুলো, ওটা লাগাও, এটা ইয়ে করো, ইলেকট্রিক টানো, এই অভ্যাসটা আমার ছিল, এখনো কম বেশি আছে। ওকে, গুড গুড। লন্ডনে আমার ছোট করে একটা ওয়ার্কশপ ছিল, বাসায় একটা কর্নারে একটা জায়গায় আমার ছোট করে ওয়ার্কশপ ছিল, যেই দেখতে অবাক হয়েছে যে আপনি এত হাতুড়ি বাটাল এগুলো দিয়ে কি করেন। এখন অনেকের খুব ইন্টারেস্ট আছে, তো আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোতে এই মুহূর্তে বোধহয় 150-এর উপরে সাবজেক্ট আছে, কিন্তু মোস্টলি আমাদের প্রয়োজন হয় না, মোস্ট সাবজেক্ট লাগে না, আমরা এগুলোকে নিয়ে এসে ইজিলি আমরা ইনফরমেশন বের করতে পারবো যে
বাংলাদেশের মানুষ যেই যেই জায়গায় যাচ্ছে, পৃথিবী যেই যেই দেশে যাচ্ছে, এখানে নেক্সট 5 to 10 ইয়ার্স কি জব অপরচুনিটি আছে সেভাবে আমরা ডিজাইন করতে পারবো। আপনি যেরকম আপনার ভিডিওতে দেখিয়েছেন সে ফরিদপুর বেল্টে আপনি দেখেছেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। আমাদের ফরিদপুর বেল্টের ম্যাক্সিমাম লোকজন ইটালি যায়, ইউরোপ ইটালিতে যায়। এখন আমরা যদি ওখানে যে ভোকেশনাল ইনস্টিটিউশনটা করব, সেখানে যদি ইটালি বা ইউরোপে কি কি কাজের অপরচুনিটি আছে ওভাবে যদি আমরা জিনিসটাকে ডিজাইন করি এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স, মোস্টলি ইটালিয়ান শিখবে বা আশেপাশে জার্মান বা অন্য স্পেন যেগুলো দেশ আছে এই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা রাখি, তাহলে যাদের ওই দিকে যাবার ইচ্ছা আছে তারা ওখানকার ভোকেশনাল কোর্সের ট্রেনিং করতে পারবে উইথ দি ল্যাঙ্গুয়েজ। এইভাবে জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে চাই। আর এর বাইরে আপনাদের কাছ থেকে বুদ্ধি এসেছে, আইডিয়া এসছে, যেমন ফ্যামিলি কার্ডের ব্যাপারে এসছে যে আমরা যদি এই মাদেরকে ছোট ছোট এসএমই করার জন্য ছোট ছোট লোন আমরা দিতে পারি, এরকম অনেকটা করা যাবে। ছোট ছোট এন্টারপ্রেনার যারা আছে এরকম অনেকগুলো করা যাবে। স্যার কারিগরি আমরা যেহেতু ঢাকা পলিটেকনিক্যাল পড়াশোনা করি আমি, তো কারিগরি পড়াশোনাকে কেউ একটা সেই রকম গুরুত্ব হিসেবে মানে এটাকে ঠিক দেখে না। সম্মানের চোখে দেখে না, জি জি। সম্মানের চোখে। সেই জন্যই আমাদের নর্মাল কারিকুলাম যেটা আছে স্কুল, সেখানে আমরা ক্লাস 7-8 থেকে আমরা ভোকেশনাল থিওরিটা আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি এবং ক্লাস 9 to 12 আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা রাখতে চাইছি। আর আপনি কিন্তু পুরো বাংলাদেশ ঘোরার সময় আমাকে ডাকবেন, অবশ্যই অবশ্যই আমারও খুব ইচ্ছে। অবশ্যই সবাইকে দিয়ে যাবো। আপনি একবার যখন জিনিসটাকে পুরো একটা ইনফরমেশন বক্সের মধ্যে একটা ডাটার মধ্যে তৈরি করে ফেলতে পারবেন, তখন আপনি ওটাকে অনেক কিছু করতে পারবেন, যেটা অলরেডি আমরা শুনলাম। একবার পুরো ডাটাটা তৈরি হয়ে গেলে, ইনফরমেশনটা পুরো আপনার কাছে চলে আসলে আপনি যখন ইনফরমেশনকে বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। সেই জন্যই তো আমাদেরকে এটাতে চাইছি আমরা, সেই জন্যই তো আমাদেরকে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চান। দেখুন, আপনি যখন পানি ফিল্টার করেন খাবার জন্য, আপনি কিন্তু এক লেয়ারে করেন না, আপনি 3-4 লেয়ারে পানিটাকে ফিল্টার করেন। আমার যেরকম আমাকে কালকে অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার, তো আমি বললাম কয়দিন খেতে হবে, বলে 7 দিন খেতে হবে। তার মানে 7 দিন খাবার পরে এটা ভালো হবে আমার কাশিটা। আমরা যেটাই করি না কেন আমাদেরকে শুরুটা করতে হবে, সময় লাগবে, জায়গায় পৌঁছতে সময় লাগবে আমাদেরকে শুরুটা করতে হবে। আমরা চাইছি শুরুটা করতে ইনশাল্লাহ। আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে, অনেক কিছু করতে চাইছি না আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু আ লট, কিছু জিনিস করতে চাইছি কিন্তু যেটাতে আপনার বেসিক জিনিসটা, বেসিক কমফোর্টটা আনা যাবে, বেসিক বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে হবে। আমরা শুরু করব, আপনারা এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের পরের জেনারেশন ওটাকে কন্টিনিউ করবে। আমার মনে হয় আমাদের মধ্যে এখন শেষ করতে হবে। করতে চাই একটা ছোট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অনলাইন হ্যারাসমেন্টের কথা যে তো জুলাইতে আমরা দেখেছিলাম যে মেয়েদের ভূমিকা অনেক বেশি ছিল এবং তখন আমরা ভেবেছিলাম যে অনেক মেয়ে হচ্ছে যে পলিটিক্সে আসবে, অনেকে চেষ্টাও করেছে কিন্তু তারা আবার ব্যাক করেছে। তার বড় কারণ হচ্ছে যে তাদেরকে অনলাইনে স্লাট শেমিং, বডি শেমিং, এভরি কাইন্ড অফ শেমিং যা আছে তা করা হয়। তো যারা অ্যাকচুয়ালি পাবলিক ফিগার হতে চায় বা পলিটিক্সের মতো জায়গায় আসতে চায়, যেহেতু এটা আপনার এরিয়া, তো তাদের সেই মেয়েদের জন্য আপনি কি বলবেন? না, এখানে একটা আইডিয়া এসছে আমাদের যে এটা যারা করে
আমরা কি পলিসি নিলে আমরা লোকেট করতে পারবো যে কারা এইসব খারাপ কাজ করছে, তখন দেশের ল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটার আইডিয়াটা অলরেডি আমরা পেয়ে গেছি, দ্যাটস এ গুড আইডিয়া। এটা আমরা আমাদের চিন্তার মধ্যে রাখবো, সুযোগ পেলে আমরা সেটা করব। কিন্তু আপনিও যেটা বললেন ওই যে আগে 2002-2003 সময় যে অ্যাসিডের ওই যে ad দেখানো হতো, আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু এটা বাড়ছে আর রয়ে থাকছে কারণ কিছু হচ্ছে না, কিছু করলে হচ্ছে না, তো আর ধরা পাচ্ছে না। তো জিনিসটাকে একটু গুছিয়ে হয়তোবা আমাদের বুঝতে হবে যে এটা নিজ নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন। আর হয়তো তরুণরাই কোনো সলিউশন বের করতে পারবে, কয়েকটা লাগবে কিন্তু ইনশাল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ। আর আমাদের আচ্ছা, সময় শেষ হয়ে গেছে। আমাদের লাস্ট কোশ্চেনটা নিয়ে ভাইয়া কনক্লুড করুন। মানে ফ্রিল্যান্সার এবং আইটি সেক্টরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। দেখা যাচ্ছে যে কারিগরি সেক্টরে আমিও টেকনিক্যাল পার্সন, আমার সাথে আরেকজন বিজয়ী আছে, ওই কিন্তু টেকনিক্যাল পার্সন। অনেকেই ভাবে যে পলিটেকনিকের এরকম একটা মানে মানুষের চিন্তা ভাবনাটাই এরকম যে পলিটেকনিকের এরা কি করছে, অথচ দেখা হয় না যে পলিটেকনিকে আসলে অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে সে পর্যায়ে মাঝে সিলেবাস কোন জায়গায়, এখন যে জায়গায় এআই নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এআই যে সব কিছু করতেছে, সে জায়গায় বাংলাদেশের সিলেবাসে কি শেখানো হচ্ছে যে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এই সফটওয়্যারটা কি ইনস্টল করে। মানে এই দিক থেকে বাংলাদেশে এতটা লিগেন্সি, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কিন্তু অনেক এগিয়ে, মানে এই বিষয়ে বাংলাদেশের শিক্ষার তুলনায় ফ্রিল্যান্সাররা অনেক এগিয়ে আছে। তারা কিন্তু অনেক বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে আসতেছে, লাইক বিদেশিদের মতো। আপনার জানা আছে সাউথ কোরিয়া খুব সম্ভব গত বছর কন্টেন্ট মেকিং থেকে কত আর্ন করেছে? $12 বিলিয়ন। শুধু আইটি কন্টেন্ট মেকিং থেকে $12 বিলিয়ন একটা সাবজেক্ট থেকে। তো আপনি যেটা বললেন ওরা পারলে আমরা পারবো না, না পারা যাবে। আমাদেরকে আমাদের জিনিসগুলোকে সাজাতে হবে। হ্যাঁ, হয়নি, আমরা দেখেছি অতীতে অনেক জিনিস হওয়া উচিত ছিল, হয়নি। আমরা ইনশাল্লাহ সামনে করবো, আমাদের সুযোগ আসলে আমরা সামনে করবো। হতাশ হলে চলবে না, আশা রাখতে হবে। আপনি যেটা হয়তো বা বলতে চাচ্ছেন, আমি যদি বুঝে বসি, যে আমাদেরকে যেটা শেখানো হচ্ছে, যেটা অফিসিয়াল ট্রেনিং এ আছে, ইটস নট আপ টু পার, যেটা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণ মানুষেরা অলরেডি নিজেরা করে ফেলছে, আরো এগিয়ে যাচ্ছে। তো আপনি বলছেন ওই মানে জিনিসটাকে ব্যালেন্স করার জন্য, সেটাই তো। কিন্তু ওই যে বললাম পানির ফিল্টার করতে তো কয়েকটা স্তর লাগবে, আমাদের ওই স্তরগুলো পার হতে হবে। আমরা হুট করে এখানে জাম দিতে পারবো না, অতটুকু জায়গায় আমরা জাম দিতে পারবো না, আমাদেরকে হেঁটে হেঁটে কাছে গিয়ে জাম করতে হবে বা হেঁটে হেঁটে যেতে হবে। তো এই স্টেজটা আমাদের পার হতে হবে। আমরা পিছিয়ে গিয়েছি, বাট আমরা যদি প্ল্যান করে কাজ করি ইনশাল্লাহ আমরা ধরে ফেলতে পারবো। সবাই মিলে আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে আপনাকে রিকোয়েস্ট করার জন্য ওরা একটা সিঙ্গেল পিকচার সিঙ্গেল পিকচার, ঠিক আছে। টাইম আসলে অন্য প্রোগ্রামে যেতে হবে আমাকে। অবশ্যই ঠিক আছে। আসলে কি অনেক বড় বিষয় দেশ পুনর্গঠন, আমরা শুরু করি কাজ ইনশাল্লাহ। পলিটিক্যাল থাক, এটা তো অন্য সাবজেক্ট। মেন্টাল হেলথ নিয়ে স্যার আরেকটু যদি ইয়ে করা যেত, মানে এখন আমাদের জরিপ অনুযায়ী আপনার মানে প্রায় 2 লক্ষর জন্য একজন করে মানে আপনার ডক্টর রয়েছে, এইটা যদি আরেকটু ইয়ে করা যায়, আই থিঙ্ক এই জিনিসটা আছে। আমাদের হেলথ নিয়ে আমরা আজকে কথা বলতে পারলাম না, ইনশাল্লাহ আরেকদিন আলাপ করবো। আপু আসুন, সব সবাই একসাথে দাঁড়াই। একটু এদিকে আসুন। থ্যাংক ইউ। আমার মনে হয়ে গেছে ছবি খুব সম্ভব। সবাই ভালো থাকবেন। জি স্যার, ইনশাল্লাহ দেখা হবে। আর হেল্প আস। থ্যাংক ইউ স্যার।
আপনাদের ওপিনিয়ন আমাদেরকে জানাবেন। আবার আমরা আরো নতুন নতুন কন্টেন্ট বানাতে চাইছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি ইলেকশনে উইন হওয়ার পরে আপনি আমাকে লিখিত স্বাক্ষরিত একটা অভিনন্দন পত্র মানে আপনি আমাকে দিয়েছিলেন এবং ওখানে উল্লেখ ছিল যে তার এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। মানে আপনার দায়িত্ব, আপনি আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। জনগণ অনেক অপেক্ষা করে। আমরা আগাই তাহলে, আমার আবার প্লেন ধরতে হবে। ওকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইলেকশন যে